কোচবিহার রাজ্যের রাজকন্যা গায়ত্রী দেবী। এক কথায় তিনি অনন্যা, অবিস্মরণীয়া, অপরূপা, অথচ আদরণীয়া এবং শ্রদ্ধেয়াও। অসামান্য সুন্দরী বিশ্ববন্দিতা মহারানী গায়ত্রী দেবী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। কোচবিহার রাজবংশের স্বনামখ্যাত রাজকন্যা, একদিকে ঐতিহ্যশালী সম্মানের অধিকারিণী, অন্যদিকে তিনি জয়পুরের মহারানী ছিলেন। রাজকন্যা গায়ত্রী দেবী শুধু কোচবিহার, রাজস্থান, জয়পুরই নয়, সমগ্র ভারত তথা বিশ্বে মহারানী এবং রাজমাতা হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি আজও মানুষের মনের মণিকোঠায় নিজের জায়গা ধরে রেখেছেন। আজকের ভিডিওতে আপনাদের বলবো মহারানী গায়ত্রী দেবীর বর্ণময় জীবনের কাহিনী। কোচবিহারের শ্রেষ্ঠ মহারাজা নৃপেন্দ্র নারায়ণ, তার দ্বিতীয় পুত্র মহারাজা জিতেন্দ্র নারায়ণ। এই জিতেন্দ্র নারায়ণ এবং মহারানী ইন্দিরা দেবীর চতুর্থ সন্তান, দ্বিতীয়া কন্যা ছিলেন গায়ত্রী দেবী। তার জন্ম হয় 1919-এর 23শে মে সকাল 8টায় ইংল্যান্ডে। গায়ত্রী দেবীর আরেক নাম ছিল আয়েশা। এই নামের পিছনে একটি উল্লেখযোগ্য ঘটনাও আছে। আসন্ন সন্তান প্রসবা অবস্থাতে মহারানী ইন্দিরা দেবী রাইডার্ড হ্যাগার্ডের উপন্যাস পড়ছিলেন, নাম ছিল সি। সেই উপন্যাসের নায়িকা ছিলেন আয়েশা এবং এই আয়েশা চরিত্রটি মহারানীর খুব ভালো লাগে। তাই তার সংকল্প ছিল যে তার কন্যা সন্তান হলে নাম রাখা হবে আয়েশা। গায়ত্রী দেবী জন্মানোর পরেই মহারানী তার নাম রাখেন আয়েশা। আবার পারিবারিক রীতি অনুসারে নবজাতিকার কোষ্ঠী রচিত হয় এবং নামকরণের ক্ষেত্রে নামের আদ্য অক্ষর গ রাখার বিধান দেওয়া হয়। সেই অনুসারেই তার নাম হলো গায়ত্রী। মহারাজার ইংরেজ কর্মচারীরা পূর্বোক্ত দুটি নামই সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। মে মাসে জন্মগ্রহণ করেছিলেন রাজকুমারী, তাই তার নাম ছিল প্রিন্সেস মে। শৈশব থেকেই গায়ত্রী দেবীকে নিয়ে নানা কৌতুককর গল্প তৈরি হয়েছিল। নিউমোনিয়া আক্রান্ত অবস্থায় মহারাজা জিতেন্দ্র নারায়ণ যখন লন্ডনের হ্যারোডসের উল্টো দিকে বাড়ি ভাড়া নিয়েছিলেন, বছর তিনেকের রাজকুমারীর সুযোগ বুঝে রাস্তা পেরিয়ে হ্যারোডসে ঢুকে ম্যানেজার মিস্টার জেফারসনকে মা ইন্দিরার মতন ভারিক্কি চালে নানা রকম খেলনাপাতির অর্ডার দিত। বিল করতে বলতো, টু দ্য অ্যাকাউন্টস অফ প্রিন্সেস গায়ত্রী দেবী অফ কোচবিহার। শৈশবকাল থেকে গায়ত্রী দেবীর এরকম ডানপিটে চারিত্রিক বৈশিষ্ট্যের নিদর্শন পাওয়া যায়। তিনি তার আত্মকথায় লিখেছেন, তিনি এবং তার ভাই এবং বোনেরা প্রত্যেকেই কোচবিহারকে খুব ভালোবাসতেন। জীবনের বর্ণময় শৈশবকাল তারা এখানেই কাটিয়েছেন। সাইকেলে চড়া, ঘোড়ায় চড়া, হাতিতে চড়তে তারা খুব আনন্দ পেতেন। রোজ সকালে ঘোড়ায় চড়ে পোলো খেলার মাঠে যেতেন। তিনি খুব ভালো পোলো খেলতেন। বর্তমানে সেই পোলো খেলার মাঠ এখন বিমানবন্দর। প্রত্যেক বছর রাজবাড়ি থেকে টাকুয়ামারিতে বাঘ শিকারে যাওয়া হতো। গায়ত্রী দেবী এবং তার অন্যান্য ভাই বোনেরা এবং বিদেশি অতিথি অভ্যাগতরা শিকারে যেতেন। ক্যাম্পে থাকাকালীন তারা খুব আনন্দ উপভোগ করতেন। ওই অঞ্চলের জনগণ রাজপরিবার এবং অতিথিদের শুভেচ্ছা জানাতে আসতো। গায়ত্রী দেবীর গ্রামের জনসাধারণকে খুবই ভালোবাসা দিতেন। তার অন্যতম বড় নিদর্শন হলো রামপুরে শিকার ক্যাম্পে ফিরে এসে দেখেন একটি ছেলে হেলিকপ্টারের কাছে গিয়ে দেখছে। রাজকুমারী ছেলেটিকে বললেন, উঠবি? মহানন্দে রাজি হলো সেই ছেলেটি। ছেলেটির নাম শশীকান্ত বর্মন। এরকম অনেক নিদর্শন রয়েছে রাজকুমারী এবং মহারানী গায়ত্রী দেবী সম্পর্কে। রাজবাড়িতে রাজকন্যা এবং রাজকুমারদের ছোটবেলায় শিক্ষার ব্যবস্থা কেমন ছিল? একজন ইংরেজ গভর্নেস ছিলেন। তার কাছে ইংরেজি সাহিত্য, ফ্রেঞ্চ বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান অর্জন করতেন। এরপর 1934-এ গায়ত্রী দেবী এবং ইলা দেবী বাংলা ভাষা শিক্ষার জন্য শান্তিনিকেতনে ভর্তি হন। ইলা দেবী পৃথক বাড়িতে ভাড়া থাকলেও গায়ত্রী দেবী হোস্টেলের মেয়েদের সঙ্গেই থাকতেন। ওখানকার মেয়েরা রাজকন্যা বলে তাকে সমীহ করলে গায়ত্রী দেবী তা পছন্দ করতেন না। তিনি মেয়েদের সঙ্গে খুব সাদাসিধে এবং সাধারণভাবে মেলামেশা করতে পছন্দ করতেন। গায়ত্রী দেবী সাইকেলে করে রবীন্দ্রনাথের সঙ্গে দেখাও করতে যেতেন। রবীন্দ্রনাথ তাকে খুব স্নেহ করতেন। পণ্ডিত জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী সেখানে পড়াশোনা করতেন। এই সময় থেকেই তাদের মধ্যে যে বিরোধ শুরু হয়েছিল সেটা জীবনের শেষ দিন পর্যন্ত বজায় থাকে। একজন নেহেরু পরিবারের সন্তান, অপরজন রাজ পরিবারের সন্তান। তার উপর কে বেশি সুন্দরী, কার বেশি আভিজাত্য, এসব নিয়ে তাদের মধ্যে ঠান্ডা লড়াই লেগেই থাকতো। গায়ত্রী দেবী সাধারণ শিক্ষা আর মেনকা শিল্প বিভাগে শিক্ষা লাভ করেছিলেন 1 বছর। এরপর গায়ত্রী দেবী 1935-এ কোচবিহারে ফিরে আসেন।
এখানে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করে 1936 সালে সুইজারল্যান্ডে গার্হস্থ্য বিজ্ঞান বিভাগে ভর্তি হন। দেশীয় এবং পাশ্চাত্য শিক্ষার গুণে গায়ত্রী দেবী হয়ে ওঠেন স্বকীয়তা এবং প্রগতিশীলতার সমন্বয়ে এক মহীয়সী নারী। তার সৌন্দর্যের কথা তো জগৎ বিদিত। তিনি ছিলেন পৃথিবীর 10 জন সুন্দরীর একজন, কিন্তু তার দৈহিক সৌন্দর্যের থেকেও অনেক খ্যাতি ছিল তার আন্তরিক সৌন্দর্যের। সব সময় ছিমছাম থাকতেন। বাড়ির মধ্যে তার শিফন শাড়ি ছিল খুব পছন্দের। অলংকারের প্রাচুর্য থাকলেও জীবনের শেষ দিকে হালকা গহনাই বেশি পছন্দ করতেন মহারানী গায়ত্রী দেবী। গায়ত্রী দেবীকে প্রথম দেখেই মজেছিলেন জয়পুরের মহারাজা সোয়াই মানসিংহ দ্বিতীয়। লন্ডনে পড়াশোনার সুবাদে জয়পুরের রাজপুত্রের সঙ্গে গায়ত্রী দেবীর পরিচয় ছিল। সোয়াই মানসিং ছিলেন একজন সুপুরুষ এবং রাজোচিত গুণে গুণান্বিত ব্যক্তি। খুব ভালো পোলো খেলতেন। তার মধুর ব্যবহারের জন্য তিনি সকলের কাছে প্রিয় ছিলেন। গায়ত্রী দেবীর ভাই মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ খুব ভালো পোলো খেলতেন। তিনি ছিলেন জয়পুরের মহারাজার পোলো টিমের একজন সদস্য। যাই হোক, গায়ত্রী দেবীর সঙ্গে জয়পুরের মহারাজার বিয়ে যেমন কোচবিহারে আলোড়ন তুলেছিল, তেমনি জয়পুরে এনেছিল খুশি ও পরিবর্তনের হাওয়া। জয়পুর দেশীয় রাজ্য হিসাবে কোচবিহারের থেকে আয়তনে বড়, বৃত্ত, বৈভব, ঐশ্বর্য অনেক বেশি। তুলনায় কোচবিহার ছোট রাজ্য হলেও অনেক আধুনিক এবং প্রগতিশীল ছিল। মানসিংহ যখন গায়ত্রী দেবীকে বিয়ের প্রস্তাব পাঠালেন তখন রাজকুমারী ছিলেন অপ্রাপ্তবয়স্কা। তার উপর মানসিংহর আগে দুবার বিয়ে হয়েছে, 2 জন স্ত্রী বর্তমান। এমন পাত্রের তৃতীয় পক্ষে স্ত্রী হবেন গায়ত্রী দেবী। রাজকুমার জিতেন্দ্র নারায়ণেরও আপত্তি ছিল। যাই হোক, গায়ত্রী দেবী এবং মানসিংহ একে অপরকে মন দিয়ে বসেছিলেন। সমস্ত বাধাবিঘ্নকে পেছনে ফেলে রাজমাতা ইন্দিরা দেবী মানসিংহ এবং গায়ত্রী দেবীর বিয়ের প্রস্তাব অনুমোদন করেন। তিনি ঘোষণা করেন 17 এপ্রিল 1940 বিয়ে হবে হিন্দু মতে। বিয়ে উপলক্ষে ধুমধাম করে প্রস্তুতি চলতে লাগলো। আমন্ত্রণপত্র ছাড়া হলো। বোম্বে, লন্ডন, ফ্লোরেন্স, চেকোস্লোভাকিয়া, ফ্রান্স প্রভৃতি স্থান থেকে জিনিসপত্র কেনা হলো। কিন্তু পরিবারের একজনের আকস্মিকভাবে দুর্ঘটনায় পরলোক গমন করার বিয়ের তারিখ কিছুটা পিছিয়ে যায়। পরবর্তীতে বিয়ে হলো 9ই মে বৃহস্পতিবার 1940। রাজকন্যার বিবাহ বলে কথা। চারিদিকে সাজো সাজো রব। আনন্দ এবং আয়োজনের কোনো সীমা নেই। রাজধানী অপূর্ব সাজে সজ্জিত। শহরের সর্বত্র উৎসব মুখর অবস্থা। পাকা বাড়িগুলির অভিনব সাজসজ্জা, শহর জুড়ে সুন্দর সুন্দর তোরণ। মহারাজা ভূপ বাহাদুর, মহারাজকুমারগণ প্রত্যেকটি আয়োজন পুঙ্খানুপুঙ্খভাবে তদারকি করছেন। বিয়ের আগের দিন অর্থাৎ 8ই মে রাজবাড়িতে নানা ধরনের অনুষ্ঠান, যেমন গাত্র হরিদ্রা, তারপর অধিবাস সময়ক্ষণ দেখে পালন করা হয়। শ্রী শ্রী মদনমোহন ঠাকুর বাড়িতে শুরু হয় যাত্রা সঙ্গীত আয়োজন। 9ই মে কুচবিহার রেল স্টেশনে বরযাত্রী সহ বর উপস্থিত। মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ এবং তার কর্মচারীরা স্টেশন থেকে তাদেরকে অভ্যর্থনা জানান। গার্ড অফ অনার দেওয়া হয় নতুন জামাই সোয়াই মানসিং দ্বিতীয়কে। উল্লেখযোগ্য বরযাত্রীদের মধ্যে ছিলেন ভূপালের নবাব, সিরমুরের অধিপতি, ত্রিপুরার অধিপতি, দ্বারভাঙ্গার মহারাজ প্রভৃতিরা। সকলকে শোভাযাত্রা করে নিয়ে আসা হয় সার্কিট হাউসে থেকে মদনমোহন বাড়ি এবং সেখান থেকে রাজপ্রাসাদ। শোভাযাত্রা রাজপ্রাসাদে উপস্থিত হলে যথারীতি উলুধ্বনি, সানাই বাজিয়ে স্বাগত জানানো হয় বর এবং বরযাত্রীদের। বিবাহ হিন্দু শাস্ত্র মতে হয়েছিল। এরপর বিবাহ মণ্ডপে আনয়ন করা হয় রাজকুমারীকে। মুখচন্দ্রিকা দর্শন, মালা বদল, হাত বদল, বরকে রাজকুমারীর চারিদিকে 7 পাক ঘোরানো, এভাবেই অপূর্ব পরিবেশের মধ্য দিয়ে রাজকুমারীর রূপকথার বিবাহ সম্পন্ন হয়। 11ই মে স্পেশাল ট্রেনে করে বরকনে এবং বরযাত্রী কোচবিহার রাজ্য ত্যাগ করেন। এ দৃশ্য যেমন আনন্দময় তেমনই করুণ। সকলের চোখে জল। বিদায় মুহূর্ত বর্ণনা করা ছিল খুবই কষ্টের। জয়পুরের তৃতীয় মহারানী হিসেবে গায়ত্রী দেবী এখানকার নিয়ম নীতি, রক্ষণশীল মনোভাব প্রথম দিকে মেনে চললেও পরের দিকে সবটা তার পক্ষে মানা সম্ভব হয়নি। তবে মানসিংহের দ্বিতীয় স্ত্রী তাকে অন্দরমহলের কিছুটা নিয়মকানুন শিখিয়ে দিয়েছিলেন। আধুনিক এবং শিক্ষিতা মহারানী গায়ত্রী দেবী রক্ষণশীল ভাবধারা পরিত্যাগ করে সংস্কারে হাত দেন। এ বিষয়ে তিনি তার স্বামীর প্রচণ্ড সহযোগিতা পান। স্বামীর সঙ্গে ঘোড়ায় চড়ে রাজকার্য পরিচালনায় যান, আবার খেলাধুলাতেও অংশগ্রহণ করে সবাইকে তাক লাগিয়ে দেন। অপর 2 পত্নী তাকে কখনোই ঘৃণা বা অবজ্ঞা করেননি। ধীরে ধীরে তিনি রাজ্যের রাজকার্য পরিচালনায় প্রবেশ করেছিলেন। রাজ্যের কার্যাবলীর সঙ্গে পরিচিত হন। ধীরে ধীরে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, স্থাপত্য, কৃষ্টির বিষয়গুলো চিহ্নিত করেন। উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেন।
প্রজাগণ নতুন রানীর কাজে সন্তোষ প্রকাশ করেন এবং তিনি রানীমা হয়ে ওঠেন। গায়ত্রী দেবী রাজস্থানের নারী শিক্ষা এবং নারী সমাজের উন্নতির সম্পর্কে খুব সচেতন ছিলেন। সেই উদ্দেশ্যেই তিনি 1943-এ জয়পুরে নিজের নামাঙ্কিত মহারানী গায়ত্রী দেবী বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। এছাড়াও মেয়েরা যাতে সমাজ জীবনে পিছিয়ে না পড়ে, পুরুষদের সাথে সমান তালে এগিয়ে যেতে পারে, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, প্রাচীন কুসংস্কার ঝেড়ে ফেলে দিয়ে আধুনিক চিন্তাভাবনার শরিক হতে পারে, এই সেবামূলক কাজকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন মহারানী গায়ত্রী দেবী। ইতিহাস, শিল্প, পর্যটন ইত্যাদির উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। কোচবিহার আসলেই তিনি গ্রামেগঞ্জে ঘুরে বেড়াতেন। কোচবিহারের মদনমোহন বাড়ি, মধুপুর গ্রাম, বানেশ্বরের শিব মন্দির, এই সমস্ত জায়গায় যেতেন, পুজো দিতেন। বিশেষ করে মদনমোহন বাড়িতে আরতির সময় প্রতিদিন নিয়ম করে উপস্থিত থাকতেন মহারানী গায়ত্রী দেবী। ঐতিহ্যবাহী কোচবিহার রাজবংশের রাজপ্রাসাদ যেন কোনোভাবেই ধ্বংস না হয়, এই বিষয়ে তাকে যথেষ্ট সহায়তা করেছিলেন কুমার প্রমোদেন্দ্রনাথ নারায়ণ। ভারত সরকার 1982 সালের 20 মার্চ দ্য অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইট অ্যান্ড রিমেন্স অ্যাক্ট 1958 অনুযায়ী মহারানী গায়ত্রী দেবীর অনুরোধে বিজ্ঞপ্তি জারি করে কোচবিহার রাজপ্রাসাদকে জাতীয় মনুমেন্ট হিসেবে ঘোষণা করে। মহারানী গায়ত্রী দেবী বহু মানুষকে অর্থ সাহায্য করতেন। বাউশমারি কালী মন্দির এবং কোচবিহার মহকুমা সদর অন্তর্গত চান্দামারি রাধাগোবিন্দ মন্দির নির্মাণকল্পেও অর্থ সাহায্য করেছিলেন তিনি। জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর সঙ্গে পৃথিবীর বড় বড় রাজপরিবার এবং বিশ্বের তাবর রাজনৈতিক ব্যক্তিত্বদের যোগাযোগ ছিল। তারা ব্যক্তিত্বে সকলকেই সমীহ করত। নিজের পরিবারের লোকজনকে মানুষ যেভাবে চেনে, ইংল্যান্ডের রানীকে তিনি ঠিক সেভাবেই চিনতেন। মার্কিন প্রেসিডেন্টের পত্নী জ্যাকলিন কেনেডি একবার দোল উৎসবের সময় ভারত ভ্রমণে জয়পুর রাজবাড়িতে আসেন। জয়পুরের ইতিহাস এবং ঐতিহ্যবাহী বিষয়, প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন তিনি। তাকে বিশাল সম্বর্ধনা দেওয়া হয় সেখানে। আবার সোভিয়েত ইউনিয়নের বুলগানিন এবং ক্রুশ্চেভ এসেছিলেন জয়পুরে। স্বাধীনতার কিছুদিন পর জাতীয় কংগ্রেসের নেতাদের সঙ্গে জয়পুরের মহারাজার সম্পর্ক ভালোই ছিল, কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার অগ্রসর হতে লাগলো, সম্পর্ক তখন খারাপ হতে লাগলো। পরবর্তীতে পণ্ডিত চক্রবর্তী রাজা গোপালাচারীর অনুরোধে জন্ম নেওয়া স্বতন্ত্র পার্টিতে যোগদান করেন গায়ত্রী দেবী। 1962 সালে সাধারণ নির্বাচনে স্বতন্ত্র দলের প্রার্থী হিসাবে জয়পুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন এবং রেকর্ড ভোটে জিতে গিনেস বুকে স্থান করেন। তদানীন্তন আমেরিকান প্রেসিডেন্ট JF কেনেডি একজন মহিলা হিসেবে গায়ত্রী দেবীর এই অভূতপূর্ব সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এরপরে 1967-তে লোকসভা নির্বাচনে তিনি কোচবিহারের বিভিন্ন আসনে স্বতন্ত্র দলের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করান, কিন্তু তার প্রার্থীরা বিশেষ সুবিধা করতে পারেননি। তিনি নিজে 1967, 1971-এ স্বতন্ত্র দলের প্রার্থী হিসেবে জয়পুর লোকসভা থেকে জয়ী হয়েছিলেন। কিন্তু 1971-এর সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার পর দেশীয় রাজাদের রাজত্ব ভাতা, বিশেষ সুযোগ সুবিধা বিলোপ হয়, ব্যাংক বেসরকারীকরণ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করে তিনি এবং তার দল সরকারের গণতন্ত্র বিরোধী এবং স্বৈরাচারী নীতির বিরোধিতা করেন। ইন্দিরা গান্ধী তাকে শায়েস্তা করতে বিভিন্ন পন্থা অবলম্বন করলেও গায়ত্রী দেবী কিন্তু কখনোই ইন্দিরা গান্ধীর কাছে মাথা নত করেনি। বেআইনিভাবে তার রাজপ্রাসাদে তল্লাশি চালানো হয়, তাকে অনেক সম্পদ আয়কর হিসাবে বাজেয়াপ্ত করা হয়। 1975 সালে জরুরি অবস্থা চলাকালীন তাকে তিহার জেলেও পাঠানো হয়েছিল। 1976-এ দেশ থেকে জরুরি অবস্থা উঠলে তিনি রাজনীতিতে আর ফেরেননি। এখানেই তার রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। অবসর গ্রহণের পর গায়ত্রী দেবী এবং শান্তারাম রাও যুগ্মভাবে 1976 সালে আ প্রিন্সেস রিমেম্বার্স নামে গায়ত্রী দেবীর আত্মজীবনী প্রথম আমেরিকায় প্রকাশিত হয়। ভারতে প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1982 সালে। এই অমূল্য গ্রন্থের পাতায় তার বড় দাদা, কোচবিহার, জয়পুর প্রভৃতি বিষয় উঠে এসেছে। মণিমুক্তর মতো জলজল করছে বিভিন্ন ঘটনা। তার দীর্ঘ 90 বছরের জীবনে একাধিক আঘাত পেয়েছেন গায়ত্রী দেবী। আনুমানিক 3.5 বছর বয়সে তিনি পিতৃহারা হন। তারপর বড় বোন ইলা দেবী, মা ইন্দিরা দেবী, 2 ভাই, তারপর স্বামী সোয়াই মানসিং দ্বিতীয়ের মৃত্যু, রাজপ্রাসাদের সম্পত্তি নিয়ে বিরোধ এবং অবশেষে তার একমাত্র পুত্র জগৎ সিং, তারও মৃত্যু হয় 1997 সালে। তার জীবনের আশা চলার উৎসাহ তিনি হারিয়ে ফেললেন। তবে একাধিক আঘাত তাকে দৃঢ়চেতা মানসিকতার অধিকারিণী করে তুলেছিল। এই বিষয়ে তার মা রাজমাতা ইন্দিরা দেবীর যথেষ্ট প্রভাব ছিল। ফ্যাশন দুরস্ত হয়ে ওঠার পাঠও তিনি পেয়েছিলেন তার মায়ের কাছে। 2009 সালে ইংল্যান্ড গিয়ে অসুস্থ হয়ে পড়েন রাজমাতা গায়ত্রী দেবী। তারপর জয়পুরের রাজপরিবার তাকে ইংল্যান্ড থেকে জয়পুর নিয়ে আসেন।
তার শেষ ইচ্ছা অনুযায়ী কিছুদিন চিকিৎসার পর 2009 সালের 29শে জুলাই কোচবিহার এবং জয়পুরের আপামর জনসাধারণকে শোকের সাগরে ভাসিয়ে চিরদিনের মতো বিদায় নিয়েছিলেন মহারানী গায়ত্রী দেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তার মৃত্যুতে কোচবিহার এবং জয়পুরের একটি উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। রাজকুমারী, মহারানী এবং রাজমাতা হয়েও অনায়াসে রাজতন্ত্রের আবরণ ছিন্ন করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সামিল হয়ে তিনি মানবতার পূজারিণী হিসাবে সেবা করে গেছেন সমগ্র মানব সমাজের। প্রকৃতির নিয়মে তিনি হয়তো আজ আমাদের মধ্যে বেঁচে নেই, কিন্তু তিনি সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন একজন প্রজাদরদী রাজকুমারী, মহারানী এবং রাজমাতা হিসেবে। এতক্ষণ আপনারা শুনলেন কোচবিহার রাজবংশের রাজকন্যা এবং জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর বর্ণময় জীবন কাহিনী। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।